একটু আমি এখানে একটা কথা বলে রাখি। এই যে এক বাস্টার্ড এখানে এসে তুই জাতকে খুশি গালি দে, যা খুশি তাই বল। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে তুই বলেছিস না তোকে চিরতরে সকল প্ল্যাটফর্ম থেকে ব্লক করা হলো। কুত্তার বাচ্চা, বান্দির বাচ্চা। এটা শোনেন, এরা বঙ্গবন্ধুকে তো আপনি রাগ করেন কেন? এরা তো বঙ্গবন্ধুকে গালি দিবে। এদেরকে এরা হচ্ছে নিয়াজির নাতি, গোলাম আজমের পুতি। এই কমেন্ট গুলো ফরিদ ভাই আমরা অ্যাভয়েড করি, কারণ আসলে এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যখন কোন একটা কুত্তার বাচ্চাকে লাথি মারবেন, ও দূরে যেয়ে ঘেউ ঘেউ করবে। লাথি মারা যে না ভাই, আপনি সাদত রাসেল একটা জিনিস খুব স্পষ্ট করে জানেন যে জায়গাগুলোতে আমি আমার ফ্যামিলির, আমার ফার্স্ট ব্লাডের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে কম্প্রোমাইজ করব না, সেটা হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, ৭২-এর সংবিধান। এগুলো নিয়ে উল্টোপাল্টা কথা বললে আমি ওকে খুঁজে দরকার হলো। আপনি যখন অ্যাক্টিভিজম করছেন, ওর বাপ, ওর দাদা, মানে ওর দাদার বাপে স্বপ্ন দেখছিল যে কি বলে পাকিস্তান, কি বলে ওই আপনার দেশভাগের সময় তারা দেখছিল যে তারা মুসলিম পুরো অধ্যুষিত একটা অঞ্চল বানাবে, হ্যাঁ, ভাগাভাগি করতে হবে না। তারপরে গিয়ে ধরেন, আমি সরি ফরিদ ভাই, মানে কমেন্ট আমি নেওয়ার পক্ষে না, যে কারণে আমি ইন্টারফেয়ার বলেন। ওর দাদা রে গোয়া মারছেন দইরা, ওর বাপের গোয়া মারছেন, অগরে গোয়া মারছেন, ওরা কানবো না? তো কানবো, ব্যথা আছে না? আপনি দেখেন সাদত রাসেল, একটা জিনিস দেখেন, এখানে আমাদের যত গালিগালাজ করুক আমরা কিন্তু কেউ কিচ্ছু বলি না। প্রত্যেক আছে, ঠিক আছে। আপনি আবার পেঁচাচ্ছেন ব্যাপারটা, আপনি কেন পেঁচাচ্ছেন? শুয়োরের বাচ্চা, বঙ্গবন্ধুর বাপের গোয়া মারছে, ওর পাকিস্তানের গোয়া মারছে, ওর দাদারে মারছে, ওর দাদারে পুটকি মারছে। ও তো লাগবে তো জরুরি ওয়াদা করা যে তুই যতদিন বাঁচবি বঙ্গবন্ধুর গাইলাবি, কারণ বঙ্গবন্ধু আমাকে এমন পুটকি মারছে যে আজীবন যতদিন বাচ্চা থাকবে আমার রক্ত পৃথিবীতে থাকবে, উত্তরসূরি কেউ বলতে পারবে না কোনোদিন। অথবা খানকির ছেলেদের এই কমেন্টকে প্ল্যাটফর্মে টেনে আনার কোনো মানে নাই। আমি জানি ওরা কেন গালি দেয়। ওর বাপের, ওর দাদার কোন বিচের উপরে লাঠিটা মারছে বঙ্গবন্ধু, আমি জানি তো। অথবা ওই যে কুত্তার মতো চিল্লায়, আমি এটার অধিকার মনে করি। এই খানকির ছেলে আজীবন চিল্লাবে এবং চিল্লানা জারি রাখনা চাইয়ে। রিপ্লাই দেওয়ার কথা ভাবছিলাম, পরে আবার ভাবতেছি যে বোকাচোদা নিয়ে এত সময় ঘাটাঘাটি করে লাভ কি, যেহেতু আমাদের বড় বোকাচোদা তারেক জিয়া আছে, তো তার দাসী ফাঁসির উত্তর দেওয়াটা একটা জটিলতা। কারণ না, ও এখানে একটা কমেন্টে বলেছে যে খাম্বা ছিল কোম্পানির নাম। তোর বাপের কোম্পানি ছিল, এটা ফকিন্নির বাচ্চা। খাম্বা নাকি ইনফরমেশন রে ও লেখছে খাম্বা নাকি তারেকের কোম্পানির নাম ছিল একটা, এই কারণে তাকে প্রশ্ন করছে তাকে খাম্বা তারেক কেন বলে। আমি এই অথর্বটার একটু বলতে চাই, তোর বাপকে যে খাম্বা বলা হয় এটার পিছনে কারণ হচ্ছে সেই সময় বাংলাদেশে গ্রাম অঞ্চলে কোথাও কারেন্ট ছিল না, আমাদের তখন স্টুডেন্ট লাইফ, তখন আমরা রাতে যখন ঘুমাইতাম না, এক পাশে কাত হয়ে ঘুমাইলে ঘামে ভিজে যেত, আরেক পাশে ঘুরে ঘুমাইতাম, হাত পাখা দিয়ে বাতাস করতে ঘুমায় গেলে গরমে ভিজে যেত। আমরা সবে ইউনিভার্সিটিতে গেছি, এটা ছিল বাস্তবতা। সেই প্রেক্ষাপটে দাঁড়ায় তোর বাপ একটা রিউমার ছড়াইলো বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে যে প্রত্যেক গ্রাম থেকে সবাই মিলে চাঁদা তুলে হচ্ছে, টাকা দিতে হবে তাকে। সে খাম্বা বসানোর কাজ শুরু করে দিছে, ঘরে ঘরে একদম ভেতরে ভেতরে বিদ্যুৎ ঢুকায় দেবে। এরকম একটা উদ্যোগ নিল তোর বাপ। তারপরে সবাই যেহেতু ভেতরে বিদ্যুৎ ঢুকাবে, এই চিন্তা করে গ্রামের শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষগুলো একটু বিদ্যুতের আশায়, একটু ভালো থাকার আশায়, তার মনে কর ভাতের টাকার থেকে একটু টাকা, ভাত কম খায় সেই টাকা বাঁচাইছে শুয়ারের বাচ্চা। সেই টাকা কইরা কইরা কোটি কোটি টাকা গ্রাম থেকে তুলে নিছে তোর বাপ। তারপরে কি হয়েছে, সব জায়গায় শুধু খাম্বা গুলাই বসে, সেই খাম্বা তারেক যে ওর মাকে দেবে না ওর বউকে দেবে সেটা ওই জানে, গ্রামের লোকজন খাম্বার কারেন্ট পায়নি অন্তত। এই কারণে ওকে বলা হয় খাম্বা তারেক। শুয়ারের বাচ্চা ইতিহাসটা একবার ঘেটে দেখবে আরেকবার। ওরে খাম্বা তারেক বলে এই কারণে, মানুষকে কারেন্টের লোভ দেখে কোটি কোটি টাকা লুইটে নিছে মামুন আর ওমিল্লা। মানুষ খালি পাওয়ার মধ্যে পেয়েছে খাম্বা, আর কিছু পায় নাই। ফকিন্নির বাচ্চা এসে বলতেছে কোম্পানির নাম খাম্বা, তোর বাপের কোম্পানি খাম্বা। এইগুলা এই জন্য আমাদের ওবায়দুল কাদেরই ভালো বলে, এরা কারা, সাদত রাসেল আসলে কি তারা বিএনপির কে নিয়ে মানুষের যে দেখলাম আমি আমার ফ্রেন্ড লিস্টেও অনেকজন বিএনপি কে নিয়ে তরুণ, তারুণ্যের অহংকার, ৬১ বছর বয়সী তারুণ্যের অহংকার, যার কি যেন নাম, তারেক রহমান, তাকে নিয়ে যে আশার কাদের আশার প্রতিফলন হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে এক সপ্তাহ হয়নি তাদের ওথ নেওয়ার, এর মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটেছে তাদের গাড়ি বহরে চাপা পড়ে, আর একটি হত্যাকাণ্ড যাত্রাবাড়িতে যেটি আপনার একজন টেম্পু ড্রাইভারকে হত্যা, মানে তারা কি আসলে সেই
আগের জায়গাতেই আসলে চলে গেছে। একটু সংক্ষেপে মানে অল্প আমরা এটা ইন্ট্রোডাকশনাল বক্তব্য আগের নিচ্ছি। জায়গাতে যাওয়া ছাড়া আসলে অন্য কোনো কি কখনো মনে হয়েছিল যে বিএনপি আগের জায়গাতে নেই, বা তারেক জিয়ার চরিত্র পাল্টে গেছে? লন্ডনে থাকাকালীন সময় সে যেই কিছু বক্তব্য দিয়েছে তার মধ্যে একটা বড় অংশই ছিল বিতর্কিত বক্তব্য বিভিন্ন সময়, এবং তার যেই রাজনীতি সে তার রক্তের ভেতরে আছে, তার বাপের দেয়া যে রাজনীতি সেই রাজনীতি তো সে যাপন করবে। সারোয়ার ফারুকী যেরকম বলেছে যে তারেক জিয়া ক্ষমতা গ্রহণের পর থেকেই তার বাবার একেবারেই শতভাগ তার বাবার মতো দেশ চালাচ্ছে। হ্যাঁ, তার বাবার মতো দেশ চালানো বলতে কি, তার বাবার হাতে হাজার হাজার সেনা বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে, তার বাবার আমলে রাজাকারদেরকে পুনর্বাসন করা হয়েছে, তার বাবার আমলে এই দেশে কি বলে যে গোলাম আজমকে এই দেশে ফিরে আনা হয়েছে, এই দেশে নাগরিকত্ব দেয়া হয়েছে, এই দেশে প্রথম জঙ্গিদের ট্রেনিং এর জন্য লিবিয়ায় লোক পাঠানো হয়েছে তার বাবার আমলে। সবগুলোই তারেক জিয়ার বাবার আমলের, এবং তারই উত্তরসূরি তারেক জিয়া এবং সারোয়ার ফারুকী। মানে এই দালাল তো আসলে আওয়ামী লীগের সময় সারোয়ার ফারুকীকে আমরা মিডিয়ায় সবাই ডাকতাম হচ্ছে আওয়ামী লীগের দালাল বইলা, কারণ আওয়ামী লীগের বেডরুম থেকে বাথরুম পর্যন্ত সব জায়গা চাটতো, যেখান থেকে যা একটুখানি জিব্বায় লাগানো যায়। তো এই হায়নাই তো আবার আইসা হচ্ছে গিয়ে সেই জুলাই আন্দোলন করে, মানে ইয়া হইলো, জুলাই আন্দোলন করে নাই হয়, ও তো তখন অস্ট্রেলিয়ায়। তো জুলাই আন্দোলনের পরে আইসা ইউনুসরে চাইতে আবার সে মন্ত্রিত্ব পাইলে, এখন আবার বিএনপিরে চাটতাছে কোন একটা কিছু পাওয়ার জন্য। তো বিএনপির রাজনীতি শুরু থেকে যেটা ছিল আজকেও সেটা আছে, আগামী তো সেটাই থাকবে। যে জেনজি প্রজন্ম মনে করেছে একটা বড় অংশের কাছে, আমি বারবার একটা কথা শুনতাম, সেটা হচ্ছে গিয়ে যে নারী শাসন তাদের ভাল লাগে না, দুই কি যেন দুই বেডির শাসন বা এরকম কি যেন একটা শব্দ বলতো, যে দুই নারীর শাসন তাদের ভাল লাগে না, তাদের একটা ধনালা বেড়া লাগবে। হ্যাঁ, তো তারা এখন এই ৭০ বছরের এক ধনালা বেড়াকে নিয়ে আসছে। এই বেড়া বিএনপি যখন ক্ষমতায় ছিল, জামাত বিএনপি, তখন দেশটা কি খালেদা জিয়া চালাইছে কোথাও? হাওয়া ভবনটা কি খালেদা জিয়া প্রতিষ্ঠা করছিল? 10% কি খালেদা জিয়া নিচ্ছিল? খাম্বা খালেদা জিয়া বলে কেউ? সেই সময়টায় পুরো রাষ্ট্রটা চালাইছে তারেক, ওর বন্ধু মামুন টামুন যেইগুলো আছে এইগুলা মিল্লা। অতএব আজকে সেই তারেক নিজে স্বয়ং প্রধানমন্ত্রী। যেই তারেক সেই সময়ে বাংলাদেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী ১১৩টা জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করছিল। যেই তারেক সেই সময় ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে, তার প্রধান মানে প্রথম সারির নেতাদের সবাইকে হত্যা করার চেষ্টা করছিল। ১০টা আগস্ট খালেদা জিয়া আনছিল না, ওটা তারেক বাবরের পরিকল্পনাই ছিল। সো এই তারিখই সেই তারেক। তারেক পাল্টানোর কিছু নাই। আর যারা প্রত্যাশা করছিল তারেক বোধহয় পাল্টায় গেছে যেহেতু লন্ডনে থাকে। তো এইটা আসলে এইটা তারা হয়তো তারেকের ইতিহাসটা জানে না বইলা জেনজিরা এই স্বপ্নটা দেখছে। অতএব তাদের, আমার ওই যে ইন্দ্রা একটা কথা বলতেছিল যে ওই তারেক জিয়া জামাত আসলে ভালো হইতো। জামাত কি ক্ষমতায় আসে না ইন্দ্রা? জামাতের এর আগে যেখানে ২ থেকে ৩টা সিট পাইতো সেখানে তারা সর্বোচ্চ পাইছিল একবার জোট বাইধা গিয়ে ১২টা। তারা আজকে যখন ৭০টার উপরে সিট পায়, আপনার কি মনে হয় না এর চাইতে বড় বিজয় আর জামাতের জীবনে নাই? জামাতকে প্রতিষ্ঠা করা ইউনূসের কাজ ছিল, প্রতিষ্ঠা করছে। জামাত এখন বলতে পারবে এই তথাকথিত একটা নির্বাচনের কারণে যে আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশের প্রধানতম বিরোধী দল হয়েছি। অতএব জামাতের সবচেয়ে বড় লাভটা হয়েছে এই নির্বাচনে। এই নির্বাচনে কিন্তু জামাত হারে নাই, জামাত উইনার এখানটায়। আর বিএনপি ঠিক জামাতকে দ্বিতীয় অবস্থানে রাইখেই রাজনীতিটা করবে, কারণ যেহেতু একই মায়ের পেটের ভাই। অতএব তাদের যে রেশারেশিটা দেখতেছি, কামড়াকামড়ি দেখতেছি, এটা শুধুমাত্র আইওয়াস, সাময়িক ক্ষমতা দখলদারিত্বের জায়গা, কিন্তু দেশ বিরোধিতার জায়গা, পাকিস্তানপন্থী জায়গা বলেন কিংবা চাঁদাবাজির যে ইস্যুগুলো বিএনপি, সেই জায়গাটা বলেন, সেই জায়গাটা পুরোপুরিভাবে অক্ষুণ্ণ রাখবে, কারণ এটা তাদের ঐতিহ্য। ঐতিহ্যের সঙ্গে বিএনপি বেইমানি করে না।